প্রিয় চাকরি যোদ্ধারা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, পড়াশোনা করছেন। আমি শাহিন স্যার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের ২৬তম ক্লাসে। আজকে আমরা আরও ৩৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ব ইনশাআল্লাহ। আশা করি পুরো সময় জুড়ে আপনি সাথে থাকবেন এবং প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর এই ক্লাস শেষ হওয়ার পরে এই প্রশ্নগুলো খুব ভালো করে আয়ত্তে নিয়ে আসবেন। তাহলে আজকে আমরা ৩৫টি প্রশ্ন পড়ব এবং আজকে আমাদের প্রশ্নের সিরিয়াল হবে ৯১০। অলরেডি আপনারা অন্যান্য সাবজেক্টের ক্লাস শেষের দিকে বা শেষ করে ফেলেছেন। সাধারণ জ্ঞানের আজকে আমরা ২৬তম ক্লাসে আছি। ইনশাআল্লাহ আর ২-৩টি ক্লাসের মাধ্যমেই আমরা এই জার্নির সমাপ্তি ঘটাবো সাধারণ জ্ঞানেও। তো দেরি না করে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব আজকে এবং আজকে আমরা ৮৭৬ থেকে ৯১০ এই ৩৫টি প্রশ্ন খুব সুন্দর করে ভালো করে পড়বো ইনশাআল্লাহ। তাহলে প্রথম প্রশ্নটির আনসার দিয়ে ফেলেন। প্রথম প্রশ্নটি হচ্ছে আরেকটু বলি যে এর আগের অর্থাৎ ২৫ নম্বর ক্লাসে আমি আপনাদের প্রায় অধিকাংশ প্রশ্নই ৩টি প্রশ্ন ছিল বিভিন্ন স্থানের পুরাতন নাম। বাকি ৩৩টি প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধর উপরে। তো এই আজকের ক্লাসেরও একটা প্রায় অর্ধেক অংশ জুড়ে মুক্তিযুদ্ধে কিছু প্রশ্ন আমি রেখেছি, যেগুলো আপনার জন্য জানা অত্যন্ত জরুরি, যেগুলো বহুবার পরীক্ষায় এসেছে অতীতে এবং ভবিষ্যতেও আরো বহুবার আসবে। শুধু আপনার চাকরির পরীক্ষায় না, আপনার নাতিপুতির চাকরির পরীক্ষাতেও এই প্রশ্নগুলো আসবে যদি বাংলাদেশ থেকে থাকে। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো এভারগ্রিন। যে প্রশ্নগুলো মুক্তিযুদ্ধ থেকে নিয়েছি, ইভেন যে ১,০০০ প্রশ্ন আমি আপনাদের জন্য নিয়ে আসছি, পড়াচ্ছি, এই ১,০০০ প্রশ্নই কিন্তু এভারগ্রিন। এগুলো কখনো ব্যাকডেটেড হবে না। সো এটা আপনি পড়বেন, আপনার বাচ্চা-কাচ্চা হইলে তাদের পড়াবেন, নাতি-পুতি হলে তাদেরও পড়াবেন, তাদেরও তো চাকরি লাগবে, তাই না? বাংলাদেশ থাকলে তাদেরও চাকরি লাগবে। সো তাদেরও এই প্রশ্নগুলো কাজে লাগবে। এরকম এভারগ্রিন ১,০০০ প্রশ্ন আপনার জন্য সাজিয়েছি। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, মুক্তিযুদ্ধকালে কখন বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয়? আমরা জানি ১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাতের পরে মধ্যরাতে যে স্বাধীনতার ঘোষণা হয়, অর্থাৎ ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে শুরু হয়ে যে স্বাধীনতা যুদ্ধ আমাদের চলছিল, সেটা ভারতের প্রত্যক্ষ সহায়তায় চলছিল। কিন্তু ভারত সরাসরি তাদের সামরিক বাহিনী মোতায়েন করেনি তখনও। শুধু ভারতের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সমন্বয়ে মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছিল। একটা পর্যায়ে দেখা গেল যে আহ, ভারতের সাথে যৌথ বাহিনী গঠনের প্রয়োজন পড়ল এবং ভারতের সাথে যৌথ বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়া হলো এবং খুব দ্রুত মুক্তিযুদ্ধ শেষ হলো, অর্থাৎ আমরা স্বাধীনতা অর্জন করলাম। তো সেই তারিখটি কখন ছিল যখন বাংলাদেশ এবং ভারতের যৌথ বাহিনী গঠিত হয়? সেটি প্রশ্ন। উত্তর হচ্ছে ২১ নভেম্বর। ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনী অর্থাৎ বাহিনী নিয়ে যৌথ বাহিনী গঠিত হয়। শুধু সেনা না, সেনা নৌ বিমান সবগুলো নিয়েই এই যৌথ বাহিনী গঠিত হয় ১৯৭১ সালে ২১ নভেম্বর। একটু এই জায়গায় খেয়াল করি, একটু এখানে খেয়াল করেন তো। আমি এখানে মানে এই প্রশ্নগুলো যে অসংখ্যবার এসেছে তার প্রমাণ হিসেবে আমি এখানে একটু বেশি রেফারেন্স রেখেছি। আমি সাধারণত ১টি বা ২টি রেফারেন্স রাখি, কিন্তু এখানে দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর ১৬, রাকাবের ক্যাশিয়ার ১৬, অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর ১৯, জাতীয় রাজস্ব বোর্ডের ক্যাশিয়ার ১৯, বিআরইবি এর মিটার রিডার ২৪, আরও ছিল। আমি যেখান থেকে এই প্রশ্নটা নিয়েছি সেখানে আরো অনেক রেফারেন্স ছিল। আমি জাস্ট আপনার জন্যই ৪-৫টা রেফারেন্স রেখেছি। তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন? ২১ নভেম্বর ১৯৭১ সালে যে যৌথ বাহিনী গঠিত হলো ভারত এবং বাংলাদেশের, এই বাহিনীর অধিনায়ক কে ছিলেন, প্রধান কে ছিলেন, সেটি হচ্ছে প্রশ্ন। যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন? আতাউল গনি ওসমানী, জগজিৎ সিং অরোরা, জেনারেল জ্যাকব নাকি জেনারেল শ্যাম মানেকশ? এটা খুবই ভালো করে আপনাকে মনে রাখতে হবে। আতাউল গনি ওসমানী তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিবাহিনীর সেনাপতি, মানে বাংলাদেশের নৌ বিমান
তারপরে নিয়মিত অনিয়মিত যত বাহিনী ছিল, বাংলাদেশের তার সেনাপতি, প্রধান সেনাপতি ছিলেন আমাদের আতাউল গনি ওসমানী। কিন্তু 21 নভেম্বর যখন যৌথ কমান্ড গঠিত হলো ভারত বাংলাদেশের, তখন বাংলাদেশের পক্ষে থেকে আতাউল গনি ওসমানী সেনাপতি তো ছিলেনই, কিন্তু সামগ্রিক বাহিনীর প্রধান হলেন, অধিনায়ক হলেন জগজিৎ সিং অরোরা, যার নিকটেই, এই জগজিৎ সিং অরোরার নিকটেই 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কিন্তু আত্মসমর্পণ করেছিল। সেখানে কিন্তু আমাদের আতাউল গনি ওসমানী ছিলেন না। ঠিক আছে, এই ইতিহাসগুলো আপনাদের জানতে হবে এবং মনে রাখতে হবে। কাছাকাছি ঘটনা, পরের প্রশ্নে যাব আমরা। বাংলাদেশ ভারত যৌথ বাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে কবে? তাইলে এ পর্যন্ত আমরা এই একই মানে টপিকের 3টা প্রশ্ন পড়ছি। নাম্বার 1, বাংলাদেশ এবং ভারতের যৌথ বাহিনী কবে গঠিত হয়? 21 নভেম্বর 1971। নাম্বার 2, আমরা পড়লাম যে এই যে যৌথ বাহিনী গঠিত হলো, এর প্রধান অধিনায়ক বা এর প্রধান ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। তৃতীয় প্রশ্ন আমরা জানছি, এই যে বাহিনী গঠিত হলো, তারা পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ শুরু করলো ঠিক কোন তারিখে? এই প্রশ্নটি অনেকবার বিভিন্ন জায়গায় এসছে। আনসার হচ্ছে 6 ডিসেম্বর 1971। 21 নভেম্বর বাহিনী গঠিত হলো, যে বাহিনীর প্রধান হলেন জগজিৎ সিং অরোরা। এই বাহিনী পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ শুরু করলো 6 ডিসেম্বর। ঠিক আছে, ওইদিকে 21 নভেম্বর 21 থেকে এদিকে ডিসেম্বরের আবার 6 তারিখ পর্যন্ত আপনাকে কাউন্ট করতে হবে। তাহলে 6 ডিসেম্বর 6, আবার এটা অন্যভাবে মনে রাখতে পারেন। দেখেন, বাংলাদেশ বিজয় অর্জন করলো, স্বাধীন হলো 16ই ডিসেম্বর, আর এই যৌথ বাহিনী পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ শুরু করলো 6 ডিসেম্বর, তার মানে 10 দিন। অর্থাৎ এই 10 তারিখে আক্রমণ শুরু করলো কবে? আক্রমণ করলো 6 ডিসেম্বর। আর বিজয় হলো কবে? বিজয় হলো 10 ডিসেম্বর। তার মানে আক্রমণ, সরি 10 ডিসেম্বর না, 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর, তাহলে এই দুটার দূরত্ব হচ্ছে 10 দিন। মানে যৌথ বাহিনী আক্রমণ শুরু করার মাত্র 10 দিনের মাথায় বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশ কিন্তু পেছনে প্রায় 8.5 মাস ধরে যুদ্ধ করছে, ভারতের সহায়তা নিয়েই করছে, কিন্তু বাংলাদেশ ভালো তেমন কোনো প্রোগ্রেস করতে পারে নাই। কিন্তু যখন এই ইন্ডিয়ার সঙ্গে যৌথ বাহিনী গঠিত হলো 21 নভেম্বর, আর এটা 6 ডিসেম্বর আক্রমণ শুরু করলো, এই আক্রমণ শুরু করার মাত্র 10 দিনের মাথায় পাকিস্তানি বাহিনী কিন্তু পরাজিত হলো বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর নিকটে। এভাবে আপনি হিসাব করে মনে রাখবেন এই তারিখটা, যে যৌথ বাহিনী আক্রমণ শুরু করার মাত্র 10 দিনের মাথায় বাংলাদেশ স্বাধীন হয়। এই দিনটা মনে রাখবেন, তাহলেই তারিখটা পারবেন পরীক্ষার হলে, এটা এলিমিনেশন করে পারবেন। এইবার আপনার জন্য আরেকটি চমৎকার ঘোষণা দিই। আপনি যে বইটি দেখতে পাচ্ছেন, সে বইটির নাম কি বলেন তো? অলরেডি অনেকেই আপনারা জেনে গেছেন এই বইয়ের নাম। এটি হচ্ছে সেই বই, সেই কাঙ্ক্ষিত বই, যার জন্য আপনারা অপেক্ষা করছেন এবং আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং নিরলস পরিশ্রম করছি আপনার জন্য এই বইটি সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপন করার জন্য। শুধু এমনটা নয় যে বইটি আপনাকে মানে পড়ার একটি সহায়িকা হিসেবে আমরা দিতে যাচ্ছি, এরকমটি নয়। আমাদের উদ্দেশ্য যেন আপনি আপনার চাকরির প্রস্তুতিটা খুব গুছিয়ে সুন্দর করে নিতে পারেন। যারা বিগিনার, যারা শুরু করেছেন চাকরির প্রস্তুতি, তাদের জন্য এই বইটি অত্যন্ত চমৎকার একটি বই হতে চলেছে। সো যারা বইয়ের জন্য অপেক্ষায় আছেন, খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের সেই অপেক্ষার অবসান ঘটবে। আমাদের এই বইয়ে কি থাকবে সেটা আমরা একটু আমি বলি, যারা নতুন দেখছেন তাদের জন্য। আমরা এই বইকে 3টি স্তরে ভাগ করেছি। একটি হচ্ছে আমরা এই যে 1000 প্রশ্ন সমাধানের যে জার্নিতে আছি, অর্থাৎ 4টি সাবজেক্টের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, এই 4টি সাবজেক্টের 1000 করে মোট 4000 প্রশ্নের প্রশ্ন থাকবে এখানে। এবং এটি গেল একটা সেগমেন্ট, 4000 প্রশ্ন থাকলো। আরেকটি সেগমেন্ট হচ্ছে আপনার জন্য একটি শর্ট সাজেশন থাকবে, যেটি আপনাকে চাকরির বাজারের পড়ার মহাসমুদ্র থেকে উদ্ধার করবে। এবং এই শর্ট সাজেশন অনুযায়ী পড়লে আপনি আপনার চাকরির প্রস্তুতিকে
80% টু 90% এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর তাহলে দ্বিতীয়টা গেল। তৃতীয় হচ্ছে এটা কিন্তু একটা একই সাথে মডেল টেস্ট। আপনি কেমন আপনার প্রস্তুতি হচ্ছে নিজেকে যাচাই করে নিতে পারবেন এই মডেল টেস্টের মাধ্যমে, এই বইটার মাধ্যমে। আরেকটি সেগমেন্টের কথা না বললেই না, সেটা হচ্ছে যে চমৎকার একটা ব্যাপার এই বইয়ে অ্যাড থাকবে। প্রত্যেকটা সেটে কিউআর কোড থাকবে। এবার আপনি মনে করেন একটি প্রশ্ন পড়তে গিয়ে আমি এখনই যে প্রশ্নটা পড়ালাম যে ভারত বাংলাদেশের যৌথ বাহিনী কবে আক্রমণ শুরু করে পাকিস্তানি বাহিনীর উপরে। এবার আপনার এই প্রশ্নটা পারছেন না বা এটার একটু ব্যাখ্যা আপনার প্রয়োজন, তাহলে আপনি কি করবেন? ওই কিউআর কোড স্ক্যান করবেন এবং এই যে এখন আমি যে কথাগুলো বলছি, যেটা দেখতে পাচ্ছেন, এটা আবার আপনি তখন দেখতে পাবেন। সো অনেক চমৎকার না, অনেক মজার না? খুব মজা করে আপনি চাকরির প্রিপারেশন নিতে পারবেন ইনশাল্লাহ এই বইটির সাথে। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নের রেফারেন্সগুলো একটু দেখেন তো। প্রশ্ন পড়ার আগে রেফারেন্সগুলো একটু দেখেন। দেখেন, আমি যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ। স্বীকৃতি, এটা পরে বলছি। দেখেন, 1 2 3 4 5 6 7টি রেফারেন্স আমি রেখেছি। এরকম আরো প্রায়, যদি আমি রেফারেন্স দিতাম সবগুলোর যে কোথায় কোথায় কখন কখন এই প্রশ্নটি এসেছে। দেখেন, আমি শুরু করেছি 23 থেকে। 2023 সালের আগে কি এই প্রশ্ন আসেনি? এসছে। 1971 সালের পর থেকে 2025-26 পর্যন্ত যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় বিভিন্ন, মানে প্রত্যেক বছর বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি কি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? একটি দেশ যুদ্ধের মাধ্যমে স্বাধীন হলেই, মানে শত্রুমুক্ত হলেই সে দেশ স্বাধীন হয়ে যায় না। তার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। স্বীকৃতি মানে অন্য দেশগুলো বলতে হবে হ্যাঁ ওই দেশ স্বাধীন দেশ, আমি তাকে স্বাধীন দেশ হিসেবে মেনে নিলাম এবং স্বাধীন দেশ হিসেবে আমি তার সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। আমি কি বোঝাতে পারলাম কথাটাকে আরেকবার বলবো, স্বীকৃতিটা কি? স্বীকৃতিটা হচ্ছে বাংলাদেশ 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করলো, 16ই ডিসেম্বর বিজয় অর্জন করলো। তারপরে বাংলাদেশ স্বাধীন হয়ে যায়নি, বাংলাদেশ শুধুমাত্র শত্রুমুক্ত হয়েছে। বাংলাদেশ যে স্বাধীন দেশ, বাংলাদেশ যে সার্বভৌম দেশ। একটি দেশের 4টি উপাদান আছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব তখনই প্রতিষ্ঠিত হয় যখন অন্য দেশগুলো এই নতুন স্বাধীনতাপ্রাপ্ত দেশটিকে, নতুন শত্রুমুক্ত দেশটিকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকার করে নেয়, মেনে নেয়। তখনই এটা স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা অর্জন করে, সার্বভৌমত্ব অর্জিত হয়। ঠিক আছে? তো এই স্বীকৃতিটা প্রথম দিয়েছিল বাংলাদেশকে ভুটান। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল এক সময় যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভারত নাকি ভুটান। এই সমস্যার অবসান ঘটেছে। বাংলাদেশ সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর, এই সংশ্লিষ্ট দপ্তর গেজেট প্রকাশ করেছে যে ভুটান, ভারত নয়, ভুটানই প্রথম দেশ যে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সুতরাং এটা নিয়ে বিতর্ক করার আর সুযোগ নেই। এবার স্বীকৃতির আগে ভারত দিল নাকি আগে ভুটান দিল, এই সমস্যার, এই জালের রহস্য আমরা ভেদ করব। তার আগে পরবর্তী 2-3টা প্রশ্ন পড়ে নেওয়া উচিত। তাহলে আমরা জানলাম যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। এটার আর কোনো মানে বিতর্ক নেই। চোখ বন্ধ করে ভুটান অ্যান্সার করবেন প্রশ্ন আসলে। দ্বিতীয় যে প্রশ্নটা, যে ভুটান বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয়, কবে? অ্যান্সার হচ্ছে 6 ডিসেম্বর। দেখেন তো, এর আগে আমরা 6 ডিসেম্বর একটা মানে তারিখ একবার পড়েছি। কোন ঘটনার প্রেক্ষিতে 6 ডিসেম্বর পড়েছি মনে আছে? এর আগে আমরা 6 ডিসেম্বর একটা অ্যান্সার পড়লাম। সেটা প্রশ্ন ছিল যে যৌথ বাহিনী কবে পাক বাহিনীর উপরে আক্রমণ শুরু করে। ওইটার অ্যান্সার ছিল 6 ডিসেম্বর। ঠিক যেই দিন ভারত বাংলাদেশের যৌথ বাহিনী পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ শুরু করে, ওই দিনই ভারত এবং ভুটান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে অ্যান্সারটা হচ্ছে
6 ডিসেম্বর। পরের প্রশ্ন বললাম যে ভারত বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয়, এটারও অ্যান্সার হচ্ছে 6 ডিসেম্বর। তাহলে কোন যুক্তিতে ভুটান আগে আর ভারত পরে? এটা হচ্ছে আহ, মানে ভারত স্বীকৃতি দেওয়ার মানে ভুটান প্রথম স্বীকৃতি দেয় 6 ডিসেম্বরে, ভুটান স্বীকৃতি দেওয়ার কিছু সময় পরে এটা নিয়ে মত পার্থক্য আছে, কেউ বলেন 2 ঘন্টা, কেউ বলেন 3 ঘন্টা। যাই হোক, 2 ঘন্টা হোক, 2 মিনিট হোক, আর 5 মিনিট 10 মিনিট যাই হোক না কেন, আগে ভুটান 1971 সালের 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তার কিছু সময় পরে, আমরা ঘন্টা উল্লেখ না করলেও চলবে আমাদের, তার কিছু সময় পরে ওই একই দিনই ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে আমরা এটা একেবারে মস্তিষ্কের মধ্যে, হ্যাঁ, অন্তরের মধ্যে গেঁথে নিব এই কয়েকটা ঘটনা তারিখ। যে প্রথম থেকে যদি বলি, বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় 21 নভেম্বর। কিছুদিন যায়, যখন 6 ডিসেম্বর আসলো তখন যৌথ বাহিনী পাক বাহিনীর উপরে আক্রমণ শুরু করলো। ঠিক ওই দিনই ভুটান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আর তার কিছুক্ষণ পরে ভারত ওই 6 ডিসেম্বরে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। যৌথ বাহিনী যেটা গঠিত হয়েছিল তার অধিনায়ক ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। এই কয়েকটা তথ্য খুব ভালো করে আমরা মাথায় গেঁথে নিব। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ। আসতে পারে প্রথম মুসলিম দেশ কোনটি? এই প্রশ্নটি আসতে পারে প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? এই প্রশ্নটি আসতে পারে প্রথম আফ্রিকান মুসলিম দেশ কোনটি? দেখেন, প্রশ্ন 3টা, উত্তর 1টা। বাংলাদেশকে ভুটান ভারত স্বীকৃতি দিল, এই দুটি দেশের স্বীকৃতির মাধ্যমে কি বাংলাদেশ সার্বভৌমত্ব অর্জন করলো? না, আরো দেশের স্বীকৃতি প্রয়োজন। তাহলে বাংলাদেশের স্বীকৃতির এই টপিকটা অত্যন্ত ভালো করে পড়বেন। আমি সকল স্বীকৃতির দেশের নাম যেগুলো আসে ক্লাসে রাখতে পারি নাই সঙ্গত কারণেই। তো আমি আপনাকে বলছি যে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার যে বিষয়টা, এটা ভালো করে পড়বেন। কয়েকটা ক্যাটাগরি। এক, প্রথম রাষ্ট্র কে? প্রথম রাষ্ট্র ভুটান কবে দেয়, ভারত কবে দেয়, দ্বিতীয় রাষ্ট্র ভারত, ভারত কবে দেয়, হইল। এরপরে প্রথম ক্যাটাগরি, প্রথম আরব মুসলিম দেশ, প্রথম অনারব মুসলিম দেশ, প্রথম আফ্রিকান দেশ, প্রথম ইউরোপিয়ান দেশ, প্রথম সমাজতান্ত্রিক দেশ, প্রথম এশিয়ান কান্ট্রি, প্রথম আমেরিকান কান্ট্রি, অর্থাৎ এই টাইপের প্রথম স্বীকৃতি দেয় কে? এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ যদি বলা হয় তাহলে অ্যান্সারটা হবে সেনেগাল। যদি এই প্রশ্নটা বলা হয় যে বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি, তাহলেও অ্যান্সার হবে সেনেগাল। অনারব মানে যারা আরবি ভাষায় কথা বলে না। সেনেগাল আফ্রিকা মহাদেশের একটি দেশ, এরা আরবি ভাষায় কথা বলে না, আরবি তাদের রাষ্ট্রভাষা নয়। এই জন্য প্রশ্নটা হচ্ছে অনারব মুসলিম দেশ। আবার এটি মহাদেশ হিসেবে আফ্রিকা মহাদেশে অবস্থিত। সো প্রশ্নটা এভাবে আসতে পারে প্রথম আফ্রিকান কান্ট্রি কোনটি? আনসার ইজ দা সেনেগাল। মনে থাকবে, 3টে ক্যাটাগরির প্রশ্ন, একটি অ্যান্সার। পরের প্রশ্নে যাব। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ। প্রথম আরব দেশ, আরব এই শব্দটাও থাকতে পারে, আবার প্রথম মধ্যপ্রাচ্যের দেশ এই শব্দটাও থাকতে পারে। আরব দেশ মানে কি বললাম? যারা আরবি ভাষায় কথা বলে সেই দেশগুলোকে আরব দেশ বলা হয়। আবার মধ্যপ্রাচ্যের দেশ মানে, মধ্যপ্রাচ্যের দেশ কি আশা করি আপনারা সবাই জানেন, মিডল ইস্টের যে দেশ, ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, তুরস্ক, এই এই দেশগুলোকে বলা হয় মধ্যপ্রাচ্যের দেশ। তাহলে এটির অ্যান্সার আমরা দিব ইরাক। ইরাকই প্রথম দেশ মধ্যপ্রাচ্যের বা আরবি ভাষাভাষীর প্রথম দেশ যারা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। নেক্সট, চীন কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোটি টাকা দামের প্রশ্ন। চীন কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? দেখেন, এ পর্যন্ত বাংলাদেশকে 150টি দেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে সবার শেষে মানে 150তম বাংলাদেশকে স্বীকৃতি দানকারী চীন 150তম দেশ। চীন 150তম দেশ যে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, এবং এটা ঘটেছে শেখ মুজিবুর রহমানের
মৃত্যুরও পরে। শেখ মুজিবুর রহমান 15 আগস্ট মারা গেছেন। আর 31 আগস্ট, ওই মাসেরই 31 তারিখে চীন 1975 সালের 31 আগস্ট, আমি যদি ভুল না করি তারিখটা, 31 আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুইটি প্রশ্ন জানলাম যে চীন 1975 সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, আবার বর্তমানে বাংলাদেশে যে 150টি দেশের স্বীকৃতি আছে তার মধ্যে সর্বশেষ স্বীকৃতি দিয়েছিল চীন। ভালো করে মাথায় রাখবেন এই এক্সট্রা তথ্যগুলো। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়? কয়টি ক্যাটাগরিতে, অর্থাৎ বীর শ্রেষ্ঠ, উত্তম, বিক্রম, এগুলো কয়টি ক্যাটাগরিতে খেতাব দেয়া হয়? আচ্ছা, মুক্তিযুদ্ধে অবদানের জন্য 4টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়। নাম্বার 1 বীর শ্রেষ্ঠ, নাম্বার 2 বীর উত্তম, নাম্বার 3 বীর বিক্রম, এবং নাম্বার 4 হচ্ছে বীর প্রতীক। এইবার আপনার জন্য একটি প্রশ্ন রেখে যাচ্ছি। আমি গত ক্লাসে এই সংখ্যাটা বলেছি, বীর শ্রেষ্ঠ 7 জন। বীর শ্রেষ্ঠ কয়জন? 7 জন। এবার এই জায়গাটা আপনাকে পূরণ করতে হবে। বীর শ্রেষ্ঠ 7 জন আমি বললাম, মোট আমি লিখে দিচ্ছি 676। এবার বাকি 3টি ঘর আপনাকে পূরণ করতে হবে, যে বীর উত্তম কয়জন, বীর বিক্রম কয়জন, বীর প্রতীক কয়জন, এগুলো পূরণ করেন নিজে নিজে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অবদানের জন্য 4টি ক্যাটাগরিতে স্বীকৃতি বা সম্মাননা দেয়া হয়। পরের প্রশ্ন, বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে? এই প্রশ্নটি নিয়েও বিতর্ক আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন উত্তর আছে। আমি আসলে স্ক্রিনের বাইরে এসে আপনাদের না দেখে একটু করে চা পান করছি, হ্যাঁ? আচ্ছা, দেখেন তো, বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে? প্রথম ছিল 8 এপ্রিল, তারিখটা ছিল 8 এপ্রিল 1971। 1 নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন মুন্সি আব্দুর রউফ। তিনি 1971-এর 8 এপ্রিল শহীদ হন। মানে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হন এই মুন্সি আব্দুর রউফ। কয় নম্বর সেক্টর? 1 নং। মনে রাখা খুবই সহজ। 1 নম্বর সেক্টরের যুদ্ধ করছিলেন বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, এবং তিনি প্রথমে শহীদ হন। তার মানে 1 নম্বর সেক্টরেই প্রথম শহীদ। এখন কিছু কিছু বইয়ে এটাকে সম্ভবত আহ, আহ, হামিদুর রহমান দেয়া আছে কিছু কিছু বইয়ে, কিন্তু ওই তথ্যটি সঠিক নয়। এটা নিয়ে আসলে বিতর্ক আছে। যারা বলেন যে হামিদুর রহমান হচ্ছে প্রথম বীরশ্রেষ্ঠ, না, হামিদুর রহমান না, মোস্তফা কামালকে সম্ভবত আরেকটা দল বলেন, এবং তারা যেটা বলেন যে 8 এপ্রিল না, এই তারিখটাই 30 এপ্রিল, যে তারা বলেন যে মুন্সি আব্দুর রউফ 30 এপ্রিল 1971 সালে শহীদ হয়েছিলেন, এই জন্য তিনি প্রথম নয় বরং দ্বিতীয় শহীদ। কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্য মত হচ্ছে মুন্সি আব্দুর রউফ 8 এপ্রিল 1971 শহীদ হয়েছিলেন। তিনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন এবং তিনি প্রথম শহীদ হয়েছিলেন বীর শ্রেষ্ঠদের মধ্যে। এটাই আমরা মনে রাখবো। ঠিক আছে, পরের প্রশ্ন, এই যে মুন্সি আব্দুর রউফ, বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, তার সমাধি কোথায় অবস্থিত? দেখেন, এর মাধ্যমে আপনাকে আমি প্রশ্নের একটা ক্যাটাগরির সঙ্গে পরিচয় করতে চাচ্ছি। আমি একই ক্যাটাগরির তো অনেকগুলো প্রশ্ন রাখা সম্ভব হয় না। তাহলে আব্দুর রউফের সমাধি কোথায়? ইভেন মানে বীর শ্রেষ্ঠদের মধ্যে কে প্রথম, কে দ্বিতীয়, কে সর্বশেষ শহীদ হন, এটা আপনাকে জানতে হবে। অর্থাৎ সংক্ষেপে যদি বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে 7 জন বীর শ্রেষ্ঠ আছেন তাদের সম্পর্কে ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে জানতে হবে। কি কি একটু বলে দিই। 1, কে কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। 2,
আহ, এক হচ্ছে কে কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, 2 কার সমাধি কোথায় অবস্থিত, 3 কে কোন বাহিনীতে চাকরি করতেন, অর্থাৎ সেনাবাহিনীতে কে, বিমান বাহিনীতে কে, নৌবাহিনীতে কে, ইপিআরএ কে, এইগুলো জানতে হবে। তারপরে আপনাকে জানতে হবে এই বীর শ্রেষ্ঠদের কার বাড়ি কোথায়, মানে কার জন্মস্থান কোথায়। কি জানবেন? জন্মস্থান, মৃত্যুর তারিখ, কোথায় সমাধি, কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন, এই প্রথম কে, সর্বশেষ কে, প্রথম আব্দুর রউফ, সর্বশেষ মহিউদ্দিন জাহাঙ্গীর। এই তথ্যগুলো আপনাকে অবশ্যই জানতে হবে বীরশ্রেষ্ঠদের মধ্যে থেকে। তাহলে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি রাঙামাটির ননিয়ার চর, মনে থাকে যেন, রাঙামাটির ননিয়ার চর। 2 জন বীর শ্রেষ্ঠ আছেন যাদের সমাধি দেশের বাইরে ছিল, একজনের ভারতে ছিল, আরেকজনের পাকিস্তানে ছিল। আপনারা কি জানেন তারা কারা? তাদের সমাধি কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাদেরকে দেহাবশেষ আবারও দাফন করা হয়েছে। আপনারা কি জানেন বাংলাদেশের 7 জন যে বীর শ্রেষ্ঠ, এই 7 জন বীর শ্রেষ্ঠের 7 জনই বাংলাদেশের ভেতরে কবর ছিল না। এই 7 জনের 2 জনের কবর ছিল বাংলাদেশের বাইরে, একজনের ভারতে ছিল, আরেকজনের কবর ছিল পাকিস্তানে। এই 2 জন বীর শ্রেষ্ঠ কে, কারা? আপনারা কি জানেন? জানা থাকলে আনসার করেন, কমেন্টে জানান। আচ্ছা, পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর পদবি কি ছিল? আমি বলেছি আপনাকে ক্যাটাগরির সঙ্গে অনলি আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই প্রশ্নগুলো দিয়ে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ তিনি তিনি কোন বাহিনীতে চাকরি করতেন? তিনি চাকরি করতেন ইপিআরএ। তার নামের পুরো নাম যদি আপনি মনে রাখেন তাহলে দেখবেন যে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। ল্যান্স নায়েক 2 জনের নামের সাথে আছে, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ আর ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। এই 2 জন ইপিআরএ চাকরি করতেন। সিপাহী হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং সিপাহী মোস্তফা কামাল, এই 3 জন সেনাবাহিনীতে চাকরি করতেন। যাদের উপাধি সিপাহী এবং ক্যাপ্টেন তারা সেনাবাহিনীর লোক। তাহলে মুক্তিযুদ্ধে যে 7 জন বীর শ্রেষ্ঠ এর মধ্যে ইপিআর এ চাকরি করত কয়জন ভাই? 2 জন। কে কে? ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ আর ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। এই ল্যান্স নায়েক এই পদবিটা যাদের আছে তারা ইপিআর এ চাকরি করতেন। যাদের সাথে ক্যাপ্টেন এবং সিপাহী এই 2টি শব্দ আছে তারা সেনাবাহিনীতে চাকরি করতেন। এরকম 3 জন আছেন। 1 ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, 2 সিপাহী সিপাহী হামিদুর রহমান, 3 সিপাহী মোস্তফা কামাল। একজন থাকলেন তিনি বিমান বাহিনীতে ছিলেন। তিনি কে ছিলেন? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, তিনি ছিলেন বিমান বাহিনীতে। আরেকজন ছিলেন নৌবাহিনীতে, তিনি ছিলেন স্কোয়াড্রন ইঞ্জিন রুম লিডার বা আর্টিফিশার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, তিনি ছিলেন নৌবাহিনীতে। এইভাবে আপনাকে প্রত্যেকটা বীরশ্রেষ্ঠর পদবি, বাহিনী, ইচ অ্যান্ড এভরিথিং মনে রাখতেই হবে। তাহলে এইটার অ্যান্সার আমরা পেলাম নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নায়েক। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন? আগেই বলে দিয়েছি, রুহুল আমিন ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য, মানে পাকিস্তান নৌবাহিনীর সদস্য আর কি। তিনি পরবর্তীতে তো বাংলাদেশ নৌবাহিনীটি হলো, কিন্তু তিনি কিন্তু স্বাধীন বাংলাদেশ দেখে যাইতে পারেননি। কেন? কারণ মুক্তিযুদ্ধের সময় দেশ স্বাধীন হওয়ার আগেই তিনি শহীদ হয়েছেন। তিনি ছিলেন স্কোয়াড্রন ইঞ্জিন রুম বা স্কোয়াড্রন ইঞ্জিন রুম আর্টিফিশার তার পদবি। তিনি নৌবাহিনীতে চাকরি করতেন। রুহুল আমিন কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন মনে আছে? নৌ সেক্টর কয় নাম্বারে ছিল? 10 নং সেক্টর। নৌ সেক্টর কয় নাম্বারে ছিল? 10 নম্বরে। তাহলে যদি প্রশ্ন করে রুহুল আমিন কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন? 10 নম্বরে। তাহলে অবশ্যই এই অ্যান্সারগুলো আপনাকে পারতে হবে। পরের প্রশ্ন, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন নারীকে বা কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছিল? স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোটামুটি 3 জন নারীর, 3 জন মহিলার নাম খুব চর্চিত, খুব বিখ্যাত। একজন হচ্ছেন ডাক্তার সিতারা বেগম, ডাক্তার সিতারা বেগম। 2 নাম্বার হচ্ছে তারামন বিবি, তারামন বিবি। আরেকজন মানুষ আছেন তার নাম হচ্ছে
কাঁকন বিবি। হ্যাঁ, তিনি আসলে কোনো নাম্বারিং করব না, তিনি হচ্ছেন কাঁকন বিবি। এই কাঁকন বিবি তিনি মুক্তি বেটি নামে পরিচিত, কিন্তু বাংলাদেশ সরকার এ পর্যন্ত তাকে মুক্তিযোদ্ধা হিসেবে মানে কোনো স্বীকৃতি বা খেতাব দেয়নি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জার ব্যাপার। দেখেন, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের আমরা আসলে মূল্যায়ন করিনি। কোটার কথা আসে, যারা মুক্তিযোদ্ধা নয় তারা মুক্তিযুদ্ধের কোটা নিয়ে বসেছিল, কিন্তু যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, যাদের নিয়ে কোনো সংশয় নেই, যাদের নিয়ে কোনো বিতর্ক নেই, এই মানুষগুলো চরম অভাব অনটন অবহেলার মাধ্যমে জীবনের অবসান ঘটেছে তাদের। এই যে তারামন বিবি, তিনি একেবারে অবহেলিত ছিলেন, কিন্তু একটা সময় তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। যদিও স্বীকৃতির টাকা বা ভাতা বা সম্মাননা তিনি কতটুকু জীবনে উপভোগ করতে পেরেছিলেন শেষ জীবনে গিয়ে সেটা আমাদের জানা নাই। কিন্তু কাঁকন বিবি, এর সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমি আপনি আপনারা প্রত্যেকে, আমরা প্রত্যেকেই তার কাছে দায়বদ্ধ। তার সাথে আমরা বিশ্বাসঘাতকতা করেছি, তার সাথে আমরা বেইমানি করেছি। কাঁকন বিবি তার জীবনী আপনি পড়ে দেখবেন, ইন্টারনেটেই পাবেন, একটু সার্চ দিবেন আজকে ক্লাস শেষেই, যে কাঁকন বিবির জীবনটা কেমন ছিল, তিনি মুক্তিযুদ্ধের জন্য কি পরিমাণ তার লাইফে স্যাক্রিফাইস করেছেন, তার ইজ্জত, তার সম্ভ্রম তিনি স্যাক্রিফাইস করেছেন। কিন্তু বাংলাদেশ সরকার, আমরা জাতি হিসেবে, বাংলাদেশ সরকার না শুধু, আমরা সবাই জাতি হিসেবে এত অকৃতজ্ঞ, এই মানুষটাকে ন্যূনতম বেঁচে থাকার জন্য খাবার, ঔষধ, চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারিনি। অত্যন্ত দারিদ্রতা, অত্যন্ত কষ্ট ক্লেশের মাধ্যমে এই মানুষটার জীবনের অবসান ঘটেছে কিছুদিন আগে। এটা আমাদের চরম লজ্জার একটা ইতিহাস। যাই হোক, বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদানের জন্য এই উপরের দুইজনকে, ডাক্তার সেতারা বেগম এবং তারামন বিবি, এই দুজনকে বীর প্রতীক খেতাব দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু এই মানুষটার সঙ্গে চরম অন্যায় করেছি আমরা। পরের প্রশ্ন, একাত্তরের বিজয় গাথা কার লেখা? মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, এখান থেকে আপনাকে পড়তেই হবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি সাহিত্য, সেটি হচ্ছে একাত্তরের বিজয় গাথা। এটা কার লেখা, এটাই প্রশ্ন। উত্তর হচ্ছে মেজর রফিকুল ইসলাম। মেজর রফিকুল ইসলাম তিনি লিখেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক বই একাত্তরের বিজয় গাথা। পরের প্রশ্নটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য থেকেই, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, খুবই বিখ্যাত একটা বই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে লিখিত যত বই আছে তার মধ্যে অত্যন্ত বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ একটি বই হচ্ছে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। যে স্বাধীনতা রক্ষা করা যায় না সে স্বাধীনতা আসলে স্বাধীনতা নয়, স্বাধীনতা নয়, সেটাই আসলে পরাধীনতা। এটা বলেছেন মেজর এম এ জলিল। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই বইটি সম্পূর্ণ পড়েছেন, যদি না পড়ে থাকেন পড়ে নেবেন বইটা। আমি এর আগেও ক্লাসে বলেছি যে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে আপনাকে কয়েকটা রেফারেন্স বুক পড়তে হবে। একটি হচ্ছে 1971 সাল ভেতরে বাইরে একে খন্দকারের, আরেকটি হচ্ছে এম এ জলিলের অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। এরকম আরো অনেকগুলো বই আছে। আগে যেটা দেখলাম একাত্তরের বিজয় গাথা, এটাও পড়বেন আপনি। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, এটাও পড়বেন আপনি। এর পরের যেটা আছে সেটাও পড়বেন আপনি, 56,000 বর্গমাইল। 56,000 বর্গমাইল, হুমায়ুন আজাদের মুক্তিযুদ্ধের উপর লেখা একটি বই। 56,000 বর্গমাইল বাংলাদেশের আয়তন, বাংলাদেশের আয়তন যেটা সেটাই বলছেন তিনি। 56,000 বর্গমাইলের ইতিহাস হুমায়ুন আজাদ বলছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি বই। পরের প্রশ্নে যাব। এটি একটি পত্রিকার নাম, ঢাকা প্রকাশ। ঢাকা প্রকাশ একটি পত্রিকার নাম। এই পত্রিকার প্রথম সম্পাদক কে, সেটি প্রশ্ন। ঢাকা প্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। আপনারা কি এই বাক্য কখনো শুনেছেন? যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। শুনেছেন কখনো? দংশেনি যারে কভু আসে বিষে, সে কেমনে বুঝিবে বিষের কি যাতনা। এই কবিতার লাইন কখনো শুনেছেন? এই কবিতাগুলো কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা। যেজন দিবসে, খুবই গুরুত্বপূর্ণ, আমরা তো ছোটবেলায় ভাব সম্প্রসারণ পড়েছি। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। অর্থাৎ
যে ব্যক্তি দিনের সময় যখন সূর্য আছে তখন মোমের বাতি জ্বালিয়ে শেষ করে দেয়, সেই ব্যক্তি যখন রাতের অন্ধকার ঘনিয়ে আসবে তখন আর জ্বালানোর জন্য প্রয়োজনীয় আলো পাবে না, জ্বালানি পাবে না। তার মানে অসময়ে সম্পদ নষ্ট করা থেকে বিরত থাকার কথা বলেছেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। সেই কৃষ্ণচন্দ্র মজুমদারেরই সম্পাদিত পত্রিকার নাম ঢাকা প্রকাশ। এবার আমি যদি বলি ঢাকা প্রকাশ কত সালে প্রকাশিত হয় বলতে পারবেন? একটু বলেন, পরীক্ষায় আসবে। বাংলাদেশের পত্র পত্রিকা, এটা কিন্তু সাধারণ জ্ঞানের একটা টপিক। বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা এগুলো সাধারণ জ্ঞানেরই টপিক। কেউ কেউ আবার ভাববেন স্যার এটা তো বাংলার টপিক, না, এটা সাধারণ জ্ঞানেরই টপিক। পরের প্রশ্নে যাই। গণতন্ত্রের জন্ম হয়েছিল কোন দেশে? গণতন্ত্রের জন্ম হয়েছিল কোন দেশে? গণতন্ত্রের জন্ম হয়েছিল গ্রিসে। মনে রাখবেন, গণতন্ত্রের জন্ম হয়েছিল গ্রিসে। গ্রিসের অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো তারা কিন্তু গণতন্ত্রের মানে ব্যাখ্যাকারক। তারা গণতন্ত্রকে ইন্ট্রোডিউস করেছেন সাধারণ মানুষের সাথে। ওই সময় গ্রিসে এথেন্স বলে যে রাষ্ট্র জায়গা ছিল, নগর রাষ্ট্র ছিল, সেটা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র। সো বর্তমান বিশ্বে আমেরিকা গণতন্ত্রের ধারক বাহক বলে নিজেকে জাহির করলেও আমেরিকাতে নয়, বরং গ্রিসেই গণতন্ত্রের জন্ম। নেক্সট প্রশ্ন, কোন বছর পাকিস্তানি সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 47 বিসিএস এর প্রশ্ন। ভাষা আন্দোলন নিয়ে আমি এর আগের প্রথম দিকের ক্লাসে আপনার জন্য প্রশ্ন রেখেছিলাম, সেখানে ব্যাখ্যা দিয়েছি। ভাষা আন্দোলন শুরু হয়েছিল মূলত 1947 সালে। ভাষা আন্দোলন কখন হয়েছিল? 1947 থেকে 1952 সাল পর্যন্ত। 1947 সালে শুরু হওয়া আন্দোলনটি 1952 সালে এসে একটি পরিণতি পায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি হতাহতের ঘটনার মধ্যে দিয়ে এই আন্দোলনের একটি পরিণতি হয়। পাকিস্তান সরকার মৌখিকভাবে মেনে নেয় যে বাংলাও অন্যতম রাষ্ট্রভাষা হবে, কিন্তু সাংবিধানিকভাবে এটা স্বীকৃতি পায় 1956 সালে। কেন বলেন তো? এই 4 বছর কেন দেরি করা হলো? 1952 সালে সরকার মেনে নিল যে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হবে। এইটা স্বীকৃতি দিতে 4 বছর কেন লেগে গেল? এই লাগার কারণটা হচ্ছে পাকিস্তানের প্রথম সংবিধান তৈরি হয়েছিল 1956 সালে। তো সংবিধানেই তো স্বীকৃতি দেওয়া হবে যে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা। এই জন্যে 56 সালে আসলে বাংলা ভাষা সাংবিধানিকভাবে স্বীকৃতি পায়, আর মৌখিকভাবে পেয়েছিল 52 সালেই। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জরুরি অবস্থা জারির বিধান আছে? জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করেন। দেশে বিভিন্ন আইন শৃঙ্খলার অবনতি বা বিভিন্ন কারণে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে। তো জরুরি অবস্থা কি প্রেক্ষিতে মানে ঘোষণা করা যেতে পারে, কে ঘোষণা করবে, এই তথ্যগুলো দেয়া আছে সংবিধানের 141-এর ক অনুচ্ছেদে। ঠিক আছে, অনুচ্ছেদ 141-এর ক, তার মানে 141-এর ক, খ এরকম আরো উপ অনুচ্ছেদ আছে। তো 141-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশের জরুরি অবস্থা কে ঘোষণা করতে পারবে, জরুরি অবস্থা ঘোষণা করলে কি কি আইন স্থগিত হবে ইত্যাদি বিষয়ে 141 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল? বাকশাল, এটি অনেকের কাছে একটি গালি। বাকশাল বলে আমরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গালি দিতে দেখি, তাই না? যে বাকশালের জনক, বাকশাল প্রতিষ্ঠিত করেছে নব্য বাকশাল, বাকশালী সরকার, এরকম বলি। তো বাকশাল মানে কি? বাকশাল আসলে এই পাশে লিখি, হ্যাঁ। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এটিকে সংক্ষেপে বলা হয় বাকশাল। তো এটি 1975 সালের ঘটনা ছিল। 1975 সালের 25 জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনী পাশ হয় এবং এর মাধ্যমে সংসদীয় সরকারের পরিবর্তে
রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হয় এবং বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদল বলতে এই যে বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এই একটি দলের অধীনে বাংলাদেশ শাসিত হবে এরকমই সংবিধানে বিধান করা হয়। কত নম্বর সংশোধনী ছিল? চতুর্থ। শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশাতেই সংবিধানের 4টি সংশোধন করেছেন, ঠিক আছে? তার মধ্যে 4 নম্বর সংশোধনের বিষয় ছিল এটি। পরের প্রশ্ন, কোন তারিখে আসাদুজ্জামান পুলিশের গুলিতে শহীদ হন? আসাদুজ্জামান 1969-এর গণ অভ্যুত্থানের একজন শহীদ। প্রশ্ন হচ্ছে তিনি কোন তারিখে শহীদ হন? আমরা 1969-এর শহীদ, 69 এর শহীদ 4 জনের নাম আমাদের মনে রাখতে হবে, নাম এবং শহীদ হওয়ার তারিখ। 1 আসাদ, সংক্ষেপে লিখলাম। 2 মতিউর। 3 সার্জেন্ট জহুরুল। 4 ডক্টর শামসুজ্জোহা। হ্যাঁ, এই 4 জন মানুষ 1969-এর গণ অভ্যুত্থানে 4 জন মানুষ শহীদ হয়েছিলেন। মূলত প্রধানত আমরা এই 4 জন সম্পর্কে জানি। তো তার মধ্যে আসাদ তিনি শহীদ হয়েছিলেন 20 জানুয়ারি, 1969। 24 জানুয়ারি শহীদ হয়েছিলেন মতিউর রহমান। 15 ফেব্রুয়ারি শহীদ হয়েছিলেন সার্জেন্ট জহুরুল হক এবং 18 ফেব্রুয়ারি শহীদ হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা। এই 4 জন মানুষ শহীদ হওয়ার ফলেই 1969 সালে বিশাল শক্তিধর শাসক আইয়ুব খানের পতন ঘটেছিল। আইয়ুব খান আমরা ইতিহাসে এরকম দেখেছি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যারা পড়ে ইতিহাস জেনেছি আমাদের মধ্যে, তারা ইতিহাসে এরকম জেনেছি যে আইয়ুব খান খুবই খারাপ একজন শাসক ছিলেন, খুবই খারাপ একজন মানুষ ছিলেন। তো আইয়ুব খানের পতন ঘটেছিল কয়জন মানুষ মারা যাওয়ার কারণে? 4 জন। আপনি ঠিকই শুনেছেন, আইয়ুব খানের পতন ঘটেছিল 4 জন মানুষ মারা যাওয়ার কারণে। 4 জন মানুষ যখন মারা যায় তখন আইয়ুব খান লজ্জিত হন, লজ্জাবোধ করেন এবং ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। এই 4 জন মানুষ ছিলেন এই 4 জন। আপনি, আবারও বলছি, ঠিক শুনেছেন, আইয়ুব খান মানে পাকিস্তানের খুবই খারাপ একজন দুষ্টু প্রকৃতির একজন শাসক ছিলেন। হ্যাঁ, তার পতন হয়েছিল 4 জন ব্যক্তির মৃত্যুর মাধ্যমে। যদিও আমি বলছি না যে 4 জন মানুষের জীবনের দাম নেই, তা তো বলছি না। 4 জন মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে তার পতন ঘটেছিল। কিন্তু আমরা এরপরে সরকারের পতন দেখেছি যে 1200-1000 মানুষ মারা যাওয়ার পরেও সরকার মানে ক্ষমতা ছাড়তে চায়নি। তারপরে তাকে মানে বিভিন্নভাবে মানে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর তারপরেও আরো লজ্জার ব্যাপার হচ্ছে, তাকে যারা সমর্থন করে এই মানুষগুলোর লজ্জাবোধ এতই কম যে 1200 মানুষ মারা যাওয়ার পরেও তারা বলে যে না, ঠিকই ছিল, মানুষ মারা যায় নাই। তো আসলে যদি নৈতিকতার বিচার করি, যে 4 জন মানুষ মারা যাওয়ার ফলে যে ব্যক্তি ক্ষমতা ছেড়ে চলে গিয়েছিল সেই খুব বেশি খারাপ শাসক, নাকি 1200 মানুষ মারা যাওয়ার পরেও, 1200 মানুষ মেরে ফেলার পরেও যে ক্ষমতা ছাড়তে চায়নি সে বেশি খারাপ শাসক? ইতিহাসের এই জিনিসগুলো বিচার করতে হবে। আমি কোনো দল মতের পক্ষ বা বিপক্ষে বলছি না, আমি ইতিহাস বলছি আপনাকে। তাহলে এটার অ্যান্সার 20 জানুয়ারি। পরের প্রশ্ন, ইউএনইপি কোন বিষয় নিয়ে কাজ করে? ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটা এনভায়রনমেন্ট প্রোগ্রাম মানে কি? অবশ্যই এটি জলবায়ু নিয়েই কাজ করে। ইউএনইপি এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে। এটি বিশ্বের জলবায়ু নিয়ে কাজ করে, এনভায়রনমেন্ট প্রোগ্রাম। পরের প্রশ্ন, সেরিকালচার বলতে কি বোঝায়? এই কালচারগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। সেরিকালচার, তারপরে হচ্ছে এপি কালচার, তারপরে হচ্ছে এভি কালচার, তারপরে হচ্ছে আরো কি কি আছে, সেরিকালচার, তারপরে এপি কালচার, এভি কালচার, তারপরে হচ্ছে আপনার আছে পিসি কালচার, তারপরে আছে হচ্ছে প্রুন কালচার, তারপরে এরকম আরো অনেক কালচার আছে। তো এই সেরিকালচার মানে হচ্ছে রেশম পোকা চাষ। সেরিকালচার মানে কি? রেশম পোকা চাষ। এপিকালচার মানে কি?
মৌমাছি চাষ, এভিকালচার মানে হচ্ছে পাখি পালন বিদ্যা, পিসিকালচার মৎস্য, পিসিকালচার কি মৎস্য, মৎস্য চাষ, প্রন কালচার ঝিনুক, ঝিনুক চাষ, এভাবে হর্টিকালচার উদ্যান, এরকম কালচারগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে কোনটা দিয়ে কোনটি বোঝায়। পরের প্রশ্ন, ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল কোনটি? অর্থাৎ কোন ফসলটি ছায়াতে হয় এবং সেটি একটি অর্থনৈতিক ফসল। আমরা এখানে এই ফসলগুলোর মধ্যে ধান বাদে সবই অর্থকরী ফসল দেখছি। ধান কিন্তু অর্থকরী ফসল নয়, ধান হচ্ছে খাদ্যশস্য, আর চা, আখ, তামাক এগুলো অর্থকরী ফসল। এর মধ্যে চা একমাত্র ফসল যেটা ছায়ায় হয়। চা চাষের জন্য ছায়া, প্রচুর বৃষ্টি এবং বৃষ্টি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হয়। এই জন্যে ছায়ার টিলা এলাকায় চা, টিলা এলাকায় সাধারণত চাষ করা হয়। পরের প্রশ্ন, নিউ সিল্ক রোড এর প্রবক্তা কে? একসময় চীন থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত সিল্ক কাপড়ের ব্যবসা চালু ছিল। এই সিল্ক কাপড়ের ব্যবসা যে রাস্তা দিয়ে হতো ইউরোপ পর্যন্ত, এটাকে বলা হতো সিল্ক রুট। কি বলা হতো? সিল্ক রুট। এটা বহু বছর আগের, বহু প্রাচীনকালের কথা। নতুনভাবে চীন আবারও এই রুটটি চালু করার কথা বলেছে বিশ্ব অর্থনীতিতে প্রভাব বিস্তারের জন্য। তাহলে অ্যান্সার হচ্ছে চীন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে কি বলা হয়? রাষ্ট্রপতি আইন যেগুলা জারি করেন সেটা কি? আইন দুই ভাবে তৈরি হয়, এক সংসদের মাধ্যমে, সংসদের মাধ্যমে আইন তৈরি হয়, এটা আইন তৈরির সবচেয়ে বেস্ট এবং লিগ্যাল প্রসেস। আর যদি কখনো সংসদ না থাকে তখন রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা বলে আইন জারি করতে পারেন, অধ্যাদেশ জারি করতে পারেন, সেটির নাম হচ্ছে রাষ্ট্রপতি। যে আইন জারি করেন তার নাম হচ্ছে অধ্যাদেশ। ঠিক আছে। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায়? এর আগের একটা ক্লাসে বলেছিলাম পৃথিবীর অর্থ সংক্রান্ত, অর্থ ও মুদ্রা সংক্রান্ত প্রায় অধিকাংশ সংস্থার সদর দপ্তর হচ্ছে আমেরিকার ওয়াশিংটন ডিসি। সো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। শুধু বিশ্ব ব্যাংক নয়, আইএমএফ, আইসিএসআইডি, আইডিএ, এই সকল অর্থনৈতিক সংগঠনগুলোর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। কোন দুটি দেশকে হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে পৃথক করেছে? হরমুজ প্রণালী, এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে হরমুজ, দা হরমুজ। ঠিক আছে, এইটা হরমুজ। আর এই জায়গাটা হচ্ছে ইরান, আর এই জায়গাটার নাম হচ্ছে কি? ওমান। এই জায়গাটা হচ্ছে ওমান। তার মানে হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে ইরান থেকে ওমানকে পৃথক করেছে। হরমুজ প্রণালী বিশ্বের সকল প্রণালীর চেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী, কারণ তেল বাণিজ্যের 20% or more than 20% সম্পাদিত হয় এই হরমুজ প্রণালী দিয়েই। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কি যে অবস্থা হয় সেটা তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন সবাই, তাই না? হরমুজ প্রণালী বন্ধ হলে কি অবস্থা হয় সেটা নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছেন, আরো হাড়ে হাড়ে টের পাবেন। তো পরের প্রশ্নে যাই, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? আমেরিকা স্বাধীন হয়েছিল 1776 সালে। আমেরিকার স্বাধীনতায় প্রত্যক্ষভাবে সহায়তা করেছিল ফ্রান্স। এই আমেরিকার স্বাধীন হওয়ার 100 বছর পর 1876 সালে আমেরিকাকে একটি উপহার প্রদান করার ইচ্ছা পোষণ করে ফ্রান্স, এবং এটি ফাইনালি 1886 সালে এই ফ্রান্স আমেরিকাকে প্রদান করে, যেটি আমেরিকার লিবার্টি দ্বীপে নিউ ইয়র্কের কাছে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি। নিশ্চয়ই এই মূর্তিটি সবাই দেখেছেন। পরের প্রশ্ন, সিনাই উপদ্বীপ কোথায় অবস্থিত? সিনাই উপদ্বীপ বিশ্বের যতগুলো বিরোধপূর্ণ গোলযোগপূর্ণ জায়গা আছে, ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা আছে, তার মধ্যে একটি হচ্ছে এই সিনাই উপদ্বীপ। এটি মিশরে অবস্থিত। মিশরের সুয়েজ খাল থেকে পূর্ব দিকের যে অংশটি সেটি হচ্ছে সিনাই উপদ্বীপ। এটি মিশরের একটি ভূখণ্ড। পরের প্রশ্ন, প্রাচ্যের ডান্ডি নামে পরিচিত কোনটি? প্রাচ্যের ডান্ডি, এই ডান্ডি এটি পাট শিল্পের জন্য বিখ্যাত। ডান্ডি কোথায়?
ইংল্যান্ডে অবস্থিত। ডান্ডি ইংল্যান্ডে অবস্থিত একটি বন্দর যা পাট শিল্পের জন্য বিখ্যাত। ডান্ডি কোথায়? ডান্ডি ইংল্যান্ডের একটি বন্দর শহর যা পাট শিল্পের জন্য বিখ্যাত। এবার প্রাচ্য মানে পূর্ব। প্রাচ্য মানে কি? পূর্ব। এই প্রাচ্যের ডান্ডি হচ্ছে বাংলাদেশের নারায়ণগঞ্জ। বাংলাদেশের নারায়ণগঞ্জ যে নদী বন্দর আছে এটিও কিন্তু পাট শিল্পের জন্য বিখ্যাত, এই জন্য এটাকে প্রাচ্যের ডান্ডি বলা হয়। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট এবং আজকের দিনের শেষ প্রশ্ন, গুলট্রাম কোন দেশের মুদ্রা? গুলট্রাম কোন দেশের মুদ্রা? মুদ্রা সম্পর্কে কিছু প্রশ্ন আপনাকে পড়তেই হবে, তার মধ্যে একটি আজকে রেখেছি, পরবর্তী ক্লাসে আরো 2-4টা রাখার ইচ্ছা আছে। গুলট্রাম কোন দেশের মুদ্রা? ভুটানের মুদ্রা। ঠিক আছে, তো এরকম কয়েকটি দেশের মুদ্রা সম্পর্কে জানতে হয় যেগুলো আমরা পর্যায়ক্রমিক আরো যে প্রশ্নগুলো বাকি আছে তার মধ্যে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের 910 নম্বর প্রশ্নের মাধ্যমে আজকের 35টি প্রশ্নের ইতি ঘটলো। আমি আমার পক্ষ থেকে এই 35টি প্রশ্নের পর্যাপ্ত ব্যাখ্যা দিয়েছি, পর্যাপ্ত প্রাসঙ্গিক তথ্য, যৌক্তিক তথ্যগুলো আপনার কাছে তুলে ধরেছি। এবার আপনার দায়িত্ব এগুলো নোট করা, মনে রাখা এবং আয়ত্ত করে ফাইনালি পরীক্ষার হলে গিয়ে সঠিক উত্তর প্রদান করা। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী 35টি প্রশ্ন নিয়ে পরবর্তী ক্লাসে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, পরিবেশের যত্ন নিন, নিজের আত্মীয় স্বজনের যত্ন নিন, পড়াশোনার যত্ন নিন এবং সবাই যে যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মের উপাস্যের কাছে, সৃষ্টিকর্তার কাছে ইবাদত করেন এবং সাহায্য চান যেন আপনার জন্য একটা উত্তম রিজিকের ব্যবস্থা তিনি করে দেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।